This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, সুপ্রভাত, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে একটা উৎসব মুখরিত অবস্থা এবং একই সাথে শেষ পর্বের আর একটা দুটো পরীক্ষা হয়তো বাকি, অনেকের বাকিও নেই, উচ্চ মাধ্যমিক চলছে। ঠিক সেই সময়টা আর ঠিক 24 ঘন্টা না, কাল বাদে পরশু শুক্রবার দিন দোল উৎসব, শনিবার দিন হোলি উৎসব সারা ভারতে। এবং তার প্রাক লগ্নে আজ আর কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ কলকাতায় কলকাতা কর্পোরেশনের আয়োজনে, মানে ববি হাকিমের আয়োজনে একটি দোল উৎসবের অনুষ্ঠান হতে চলেছে, যার প্রধান উপলক্ষ এবং প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উৎসব এই কারণে হচ্ছে যে দোল উৎসবের আগে সবাইকে একাট্টা করে উৎসব মুখরিত করা, দ্য ফেস্টিভ অফ কালার যেটাকে বলা হয়। এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন। একই সাথে আমাদের মনে রাখতে হবে তার আর কয়েকদিন বাদেই কিন্তু ঈদ উৎসব, সেটাও একটা মস্ত বড় উৎসব এবং আমাদের প্রধান উৎসবগুলোর মধ্যে এটা পড়ে। এবং সেই ঈদ উৎসবে আমাদের তো জানি আমাদের ভাইয়েরা বোনেরা তারা রোজা পালন করছেন, সারাদিন উপবাস, মানে সূর্য ওঠার আগেই তারা খাওয়া দাওয়া করে সারাদিন কাজকর্ম করছেন এবং দিনের শেষে এক এক দিন এক একটা ঘড়ির সময় তারা ইফতার, অর্থাৎ তারা রোজা ভাঙছেন এবং খাওয়া দাওয়া করছেন। এর মধ্যে ইফতারে আমাদের প্রবীর বাবু সেরে এলেন চট করে মুর্শিদাবাদে, আমায় নেয়নি। আপনারা অবশ্য আমাকে অনেকেই নেমন্তন্ন করেছেন। আমার আগামী শনিবার দিন একটা ইফতারের নেমন্তন্ন আছে, বেশ জমজমাট খাওয়া দাওয়া। তো প্রত্যেকে ভালো থাকুন। দেখুন, হিন্দুদের একটা মস্ত বড় অনুষ্ঠান, যেটা সারা ভারতে কেন সারা বিশ্বে হয়, যেটাকে দ্য কালার অফ ফেস্টিভ অফ কালার বলা হয়। একই সাথে যে ঈদ উৎসব, সেটা সারা পৃথিবীতে ঈদ উৎসবটা কিন্তু একইভাবে পালিত হয়। অর্থাৎ দুটো মস্ত বড় উৎসব হচ্ছে এবং পশ্চিমবঙ্গ এমন একটি ধর্ম নিরপেক্ষ জায়গা যেখানে এই উৎসব সুষ্ঠুভাবে পালিত করা হবে। অনুষ্ঠানের নাম ধর্মের কল বাতাসে নড়ে। তাহলে কি আমি এই ধর্মের কথা বলছি? হ্যাঁ, ধর্ম তো রয়েছে। ধর্মের কল বাতাসে নড়েটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কোর্ট কাছারির প্রধান বিচারপতি, বা ধর্মের কল বলা হয় যে আচ্ছা এত বাড়াবাড়ি করছো, ধর্মের কল বাতাসে নড়ে, তোমার কিন্তু হবে একচোট। এবং মানে যারা অসহায় হয়ে পড়েন তারা বলে যে ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু ধর্মের জায়গা থেকে যে ঘটনাগুলো ঘটছে এবং যেভাবে এক্সপোজ হচ্ছে বর্তমানে বিজেপির নেতা নেতৃবর্গ, এবং একই সাথে তার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে সিপিএম একইভাবে, এটা কিন্তু খুব নিন্দনীয় এবং সাংঘাতিক ঘটনা। সেই ঘটনাগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে বলবো, কিন্তু তার আগে দুটি ব্যাপারকে আপনাদের সামনে তুলে ধরছি, যে দুটোই ঘটনাকেই আমার খুব নিন্দনীয় মনে হয়েছে। সেটাকে সরাসরি যদি না বলি তাহলে সাংবাদিক হিসেবে অসম্পূর্ণ থাকবে আমার বক্তব্য। আপনারা জানেন যে ভারত চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করলো এবং মানে কোনো টেনশন ছাড়াই হুড়ুড় করে জিতলো। তাদেরকে অনুষ্ঠান থেকে শুভেচ্ছা বার্তা জানাই। মোহনবাগান ক্লাব যারা একেবারেই লিগ শিল্ড পেল আইএসএল এর, তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাই। আর একই সাথে বলি যে ফুটবল মাঠে একজনকেই আমি দেখেছিলাম যিনি একেবারে রোজা পালন করতে করতে এক বিন্দু জল মুখে না দিয়েও ফুটবল খেলেছেন, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব। এখন বৃদ্ধ, কিন্তু তিনি নিষ্ঠা সহযোগে পালন করেছেন। কিন্তু এটা এমন বাধ্যতামূলক কিছু না। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা অফিস কাছারি করছেন, আমার অনেক কলিগস রয়েছে যারা অনেকেই অফিসে চাকরি করছেন, সাংবাদিকতা করছেন, রোদে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের সংবাদ গ্রহণ করছেন, এবং অনেক ড্রাইভার রয়েছেন যারা গাড়ি চালান। তাদের পক্ষে কিন্তু রোজা রাখা খুব অসুবিধাজনক, এবং কোরআনে কোথাও লেখা নেই যেটা বাধ্যতামূলক। কোরআনে যেটা লেখা রয়েছে সেটা তো চমৎকার লেখা।
মানুষকে দান করো, মানুষকে ক্ষমা করো, মানুষের পাশে গিয়ে দাঁড়াও, এটা তো কোরআনের বাণী। কিন্তু এতৎসত্ত্বেও এই উইনিং ভারতীয় দলের আমাদের বাংলার প্রতিনিধি মোহাম্মদ সামি, যিনি কিনা টোটাল টুর্নামেন্টে ওরকম একটা স্পিনিং ট্র্যাকে দুর্ধর্ষ বল করেছেন, তার সম্বন্ধে বক্তব্য হলো যে তিনি জল খাচ্ছিলেন বা ওই ইয়ে খাচ্ছিলেন আর কি, গ্লুকোজ বা গ্লুকন কিছু একটা খাচ্ছিলেন। সেটা ভাইরাল করে দেওয়া হলো যে যখন রমজান মাস পড়েছে, ইফতার চলছে, তখন তিনি জল খান কি করে। এটা অমানবিকের মতন করেছেন যারাই করেছেন। তিনি ভারতবর্ষের জন্য জান লড়ি দিয়েছেন। যেমন একজন হিন্দু ভাই রোহিত শর্মা, তিনি যেমন পাগলার মতন ক্রিকেট খেলেছেন, বা বিরাট কোহলিরা, তেমন একজন মুসলিম ভাইও ভারতীয় হিসাবে জান লড়িয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে হি ইজ এ স্পিরিট। সুতরাং এই হিন্দু মুসলমানের কম্বিনেশনে ভারত যে জিতেছে, তিনি জল খেয়েছেন, তিনি রোজা পালন করেন, কি অপরাধ করেছেন? আপনারা ভাইরাল করে দিলেন কেউ কেউ। এবং যতদূর শুনেছি এটার পেছনে উস্কানি আছে, এটা কোনো মুসলিমের কাজ নয়। এই উস্কানি গুলো বন্ধ হোক, এবং মুসলিম ভাইদের কাছেও বলবো যে এইসব বাজে ব্যাপারের মধ্যে যাবেন না। সাবজেক্ট তো এটার মধ্যে পড়ছেই, যে ধর্মের কল, অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দুদের তরফে বলি যে এই দুদিন বাদে দোল উৎসব। তো এক মারোয়ারি কমিউনিটির এক ভদ্রলোক এখানে বিরাট উৎসব করে, কয়েক লাখ টাকা খরচা করে মারোয়ারি কমিউনিটির সব ওই আগামীকাল খাওয়া দাওয়া বিরাট উল্লাস হবে, রঙিন শরবত, শরবত মানে শরবতই, এবং ভ্যারাইটি ফুড বুফেতে খাওয়া দাওয়া হবে। অথচ কি ট্র্যাজেডি দেখুন, তার যে মস্ত বড় শপিং মলের মধ্যে সব দোকান রয়েছে, সেই দোকানের কর্মচারীদের পয়সা দেয় না, এবং তাদেরকে উৎসবের মধ্যে সামিল করে না, ডেকেও বলে না যে আচ্ছা আমার বাড়িতে বা আমার পাড়াতে বা আমার কমিউনিটি হলের মধ্যে আমি উৎসব করছি, তোমরা এসে খেয়ে যাও। তো এই নির্মমতা করে হোলিকা দেবীর কাছে, আমি জানি না হোলিকা দেবীর সাবজেক্ট, আমি জানি না, শুনেছি হোলিকা দেবীর উৎসব, তাদের কাছে কি বার্তা রাখছে রাধাকৃষ্ণের কাছে? তারা কি আশীর্বাদ করবে যে হ্যাঁ তুমি তোমার স্টাফেদেরকে ডিপ্রাইভ করে পুজো উৎসব করো, ফুর্তি ফার্তা করো, আর তাদেরকে পয়সা দিও না, তাদেরকে যখন সেল ডাউন হয়ে যাবে, কাপড় জামা বিক্রি কমে যাবে, তখন তাদেরকে বের করে দাও? তো এই হিন্দু ধর্ম তো আমাদের নয়, একেবারেই নয়। এবং আবারও বলি যে সম্প্রতি যে কাণ্ডটি ঘটে গেল, এই আমাদের প্রবীরবাবু যেটা নিয়ে অনুষ্ঠান করেছেন, যে এই যে কুম্ভ মেলার অনুষ্ঠান হলো, যে কুম্ভ মেলার দুর্ঘটনার খবর থেকে শুরু করে চাঁচাছোলা এক সাংবাদিক, তিনি সমস্ত তথ্য তুলে ধরছিলেন পরপর পরপর এই এই যোগী আদিত্যনাথের, তাকে রাস্তায় ফেলে শুট করে মারা হয়েছে, এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। তাহলে বলুন, হিন্দু উৎসব বা হিন্দুত্ববাদের জায়গা থেকে আমরাই বা কতটা সার্থক বা সাচ্চা যে মোহাম্মদ সামিকে নিয়ে যারা ঠুনকো খেলা খেলেছেন তাদেরকে সমালোচনা করি? আসলে ধর্মের কল বাতাসে নড়ে, যদি ওপরওয়ালা বলে কিছু থাকে, তার রিটার্ন কিন্তু ওই দোল উৎসবে ফুর্তি করা লোকেরও পাবে, যোগী আদিত্যনাথের প্রশাসনও পাবে, পেতে বাধ্য। এই জন্মের পাপ এই জন্মে ভোগ করে কলঙ্কিত হয়ে যেতে হবে। এবার চলে আসে একটু রাজনীতির কথায়। রাজনীতির ব্যাপারটা হচ্ছে যে বিজেপি ভাঙছে। এখন এই মুহূর্তে বলতে তাদের 64 জন না 65 জন ছিল, 77 জন, বা আরো কমে যেতে পারে, আরো কমছে। এই যে তাপসী মণ্ডল, তিনি দল ছেড়ে দিলেন এবং তিনি মমতার দলে যোগ দিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন, অর্থাৎ তৃণমূলে যোগ দিলেন। এই স্টোরিটা ভারী ইন্টারেস্টিং। আপনি ছবিটা দেখতে পাচ্ছেন যে তাপসী মণ্ডল তিনি অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা নিচ্ছেন এবং তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। কি বৃত্তান্ত, কি বক্তব্য রেখে তিনি তৃণমূলে গেলেন, আসুন একটুখানি আপনাদের সামনে সেই পর্যালোচনাটাই করি এবং তথ্যটা তুলে ধরি, ভারী ইন্টারেস্টিং। এবং আমি শুনলাম শুভেন্দু অধিকারী নাকি বলেছে ও বাজে বাজে, এই আমরা হিন্দুদের নিয়ে শুধু ভোটে লড়বো। শুভেন্দু অধিকারী খুব বিপাকে পড়েছে, দলটা ক্রমাগত ভাঙছে, দিল্লি থেকে চাপ এসছে, এবং পশ্চিমবঙ্গের উপর যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন শুভেন্দু অধিকারী, তিনি যা পাচ্ছেন বলছেন, এবং হিন্দুত্ববাদীর নামে এমন সমস্ত কাণ্ড কারখানা তিনি করছেন, এবং তার অসৌজন্যে, তিনি তো আরএসএস করার লোক না, তার অসৌজন্যে দলটা ভাঙছে, ক্রমাগত ভাঙছে। এবং তার রাইট হ্যান্ড বলা যেতে পারে এই তাপসী মণ্ডল, যিনি হলদিয়া থেকে জিতে এসছেন, তিনি বেরিয়ে গেলেন। কি বলে গেলেন? বলে গেলেন যে এই দলটা করা যায় না। আচ্ছা, তাপসী মণ্ডলের একটু ব্যাক হিস্ট্রিটা বলি, তাহলে আপনাদের কাছে সুবিধা হবে। তাপসী মণ্ডল আউট অ্যান্ড আউট
কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, অর্থাৎ সিপিএম ছিলেন। এবং তাপসী মণ্ডল 2016-তে যখন চারিদিকে সিপিএম হেরেছিল, মণ্ডল জিতে এসেছিলেন হলদিয়ার ওই অঞ্চলটি থেকে। এবং সেই তাপসী মণ্ডল যখন ফের ভোটটা আসার সময় হলো, ঠিক তার প্রাক মুহূর্তে শুভেন্দু অধিকারী যেমন দল ছাড়লেন, অর্থাৎ তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে গেলেন, তিনিও দল ছাড়লেন। এবং তাপসী মণ্ডলের প্রাথমিক বক্তব্য ছিল সিপিএম এ থাকাকালীন যে শুভেন্দু অধিকারীর জন্য তিনি কিছুই করতে পারছেন না, তিনি কোনো কাজ করতে পারছেন না, কাজে চাপ দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা তথা মন্ত্রী ছিলেন, তিনি সব দখল করছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এবং তিনি এও বলেছেন যে শুভেন্দু অধিকারী সমস্ত এলাকা দখল করে রিগিং করেন এবং ভোট বা পৌরসভা বা কি বলে আপনার পঞ্চায়েত দখল করে। তো দেখা গেল ইন্টারেস্টিং ব্যাপারটা যে তিনি সিপিএম এর কাছ থেকে কোনো হেল্প পেলেন না, তার পাশে দাঁড়াবার কেউ ছিল না। এই তো অবস্থা সিপিএম দলের, শূন্য এমনি এমনি হয়েছে। বাধ্য হয়ে তিনি দল ছাড়লেন এবং তাকে দলে নিয়ে আসলেন এই শুভেন্দু অধিকারী, এবং নিয়ে এসে তিনি ওই হলদিয়ার ওই অঞ্চলে দাঁড় করালেন এবং তিনি জিতলেন। এই ভদ্রমহিলা কালচারটি হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি ওই যেটা বলে রেজিমেন্টেড পার্টির কালচার, সেই কালচার কিন্তু এই আপনার তাপসী মণ্ডলের মধ্যে তাই ছিল। অর্থাৎ যে দল করব সেই দলের জন্য জান লড়িয়ে দেব। তো সেই তাপসী মণ্ডল বিজেপিতে যাওয়ার পর তিনি দেখলেন যে সিপিএম এ থাকাকালীন যে ব্যাপারটি ছিল, অর্থাৎ ধর্মের ব্যাপার ছিল না, তিনি দেখছেন যে এখানে হিন্দুত্ববাদের নামে এমন বাড়াবাড়ি হচ্ছে। এবং আপনারা জানেন যে হলদিয়া অঞ্চলে প্রচুর মুসলিম ভাই বোনেরাও থাকে, এবং তাদেরকে নেগলেক্ট করা হচ্ছে, তাদেরকে আমল দেওয়া হচ্ছে না, এলাকার জায়গা থেকে তাদের ডিপ্রাইভ করা হচ্ছে। এবং তিনি কজ এন্ড রিজন দিয়েছেন যে একমাত্র এই প্রথম পয়েন্টটি যেটা তিনি দিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরি, যে এই অতিরিক্ত মাত্রা ছাড়া হিন্দুত্ববাদ যেটা করে বা যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, এই দল করা যাবে না। শুভেন্দু বাবুর অধিকার আছে কি বলার আর কিছু? এবং তিনি এই কথা শুনে তিনি বলেছেন, তিনি শুধু তিনিই নন, আরেকজন আছেন ওই জর্জ গাঙ্গুলি, প্রাক্তন জর্জ গাঙ্গুলি, তিনি তো এখন তমলুকের সাংসদ, ওই হলদিয়াটা তার অঞ্চলের মধ্যে পড়ে। তিনি এর মধ্যে দলবাজি করা শুরু করে দিয়েছেন, মানে কি বলে জর্জ গাঙ্গুলি। তো জর্জ গাঙ্গুলি গিয়ে এখানে এমন ঝামেলা পাঠিয়েছেন এই ইয়েতে, আপনাদের ঘটনাটা বলি, হলদিয়া অঞ্চলে, এবং এই মহিলাকে ধীরে 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 সাইড করে দিয়েছেন। অথচ জর্জ গাঙ্গুলির জন্য এই মহিলা কিন্তু একেবারে জান লড়িয়ে খেটেছিলেন, হলদিয়া অঞ্চলে তাকে জিতিয়েছিলেন। এবং তিনি জিতে এসে মানে তার মনে কি ছিল কে জানে, সেও তো আবার খুব একটা মানে অদ্ভুত ধরনের কনফিউজ হওয়ার মতন চরিত্র। হঠাৎ এই মহিলার উপর ভীষণ খেপে গেলেন এবং বিভিন্ন মঞ্চে, সম্প্রতি বিজেপির একটি শ্রমিক সংগঠন, সেই সংগঠনের একটি অনুষ্ঠান ছিল, সেটা কি বলে বিএসপি বোধহয় বা এরকম ধরনের মানে বিজেপি শ্রমিক সংগঠন বা লাইক দ্যাট। তো এরকম একটি শ্রমিক সংগঠনে তিনি ডাকলেন এবং এই মহিলাকে পাত্তা দিলেন না। খুব অপমানিত হলেন মহিলা, এবং তিনি অনেকদিন ধরেই ভাবছিলেন যে এই অতিরিক্ত হিন্দুত্ববাদ এবং তাকে আমল না দেওয়া, যেই তিনি একেবারে নিজের চেষ্টায় নিজের গুণে সিপিএম এর আমলে জিতে এসেছিলেন, পরবর্তী অধ্যায়েও জিতেছিলেন, তিনি দল ছাড়লেন এই দুদিন আগে। দল ছাড়লেন, তিনি লজিকটা স্ট্যান্ড করালেন ওইভাবে যে দলটি করা যাচ্ছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে ধর্মের কল বাতাসে নড়ে, যে ধর্মটা এমন বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল যে তিনি ধর্মকে কেন্দ্র করে কলটাকে নাড়িয়ে দিলেন, এবং সেটা বাতাসে যে নড়ছিল, এমন বাতাসের হাওয়া মারলো যে বিজেপি থেকে আরো এক পিস বেরিয়ে চলে গেল। এবং শুভেন্দু অধিকারী বললেন, তিনি বললেন কি, যে এই তো এরা সব যে বেরিয়ে গেছে, ওই কৃষ্ণনগর থেকে একজন বেরিয়ে গেছে, একজন বেরিয়ে গেছে নর্থ বেঙ্গল থেকে, একজন সেখান থেকে, তো এদের প্রত্যেককে আমি লোকসভাতে তো হারিয়ে দেখিয়ে দিয়েছি। বিধানসভায় কি করলেন? এরা তো প্রত্যেকেই উপনির্বাচনে জিতে ফেরত এলেন। এই বিশ্বজিৎ দাস দাঁড়াননি, বাকি সবাই প্রত্যেকে জিতেছেন, কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে প্রত্যেকেই জিতেছেন। আপনি কি আটকাতে পারলেন? কি রাজনীতি আপনি করছেন? কি বিরোধী দলনেতা আপনি? কি আপনি মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছেন? কি আপনি বললেন সেদিনকে যে মুসলমানদের ভোট চাই না, যা ভোট হবে
সব হিন্দুদের ভোট আমি কেন দেবে আপনাকে? কে আপনি? কি আপনার স্পেশালিটি? কি ফর্মালিটিস আপনি দেখাচ্ছেন? এর মধ্যে তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি আবার খুব আন্দোলন করলেন, যাদবপুরের সামনে গিয়ে আন্দোলন করলেন। তো এই নানান রঙের গিরগিটি চরিত্র নিয়ে শুভেন্দু বাবু যে কাজটি করছেন তাতে তাদের দল ডুববে, এবং ডোবার সাথে সাথে এমন অবস্থা হবে যে সেই দল ওই সিপিএম এর মতন হাল হবে যে আস্তে 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 বিলীন হয়ে যাবে। লিখে রাখুন, ঠিক এই উৎসব মুখরিত অবস্থার ঠিক প্রাককালে বলছি। এবার একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, কিন্তু তার আগে বলি যে আমার দ্বিতীয় পর্বটি হচ্ছে কিন্তু আরো ইন্টারেস্টিং। আপনারা তো জানেন যে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর ঘটনা আমাকে বলতে হবে, বলবো বিরতির পর, কিন্তু বিরতির আগে আরেকটু খানি কথা বলে যাই। যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে, যে এক সাংবাদিককে গুলি করে মারা হয়েছে, তাতে করে কেন, আমার প্রশ্ন হচ্ছে, সিপিএম চুপ করে রয়েছে? তৃণমূল তো প্রতিবাদ করেছে, তাহলে সাংবাদিকদের কোনো এক্সিস্টেন্স নেই? আমি তীব্র প্রতিবাদ করে তদন্ত করার আবেদন করছি, যদিও জানি এ তদন্তের ফল হবে কাঁচকলা। কারণ কে যাবে, একটা সাংবাদিককে গুলি করে মেরে ফেলে দিল। আসবো আসবো নওশাদ সিদ্দিকীর কীর্তিকলাপ নিয়ে আপনাদের সামনে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এসে বাকি কথা বলছি, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এইবার বিষয় হচ্ছে নওশাদ সিদ্দিকী। সম্প্রতি দুদিন আগে তিনি নবান্নে গিয়েছিলেন এবং 25 মিনিট তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কি আলোচনা হয়েছে কেউ জানে না, তবে রহস্যের ব্যাপারটা যেটা, তিনি বেরিয়ে এসে বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিকজ তার এলাকা ভাঙড় এলাকাতে কোনো উন্নয়ন হচ্ছে না, এই ব্যাপারটা জানাবার জন্য। কাকে কি শেখাচ্ছেন? এ তো ঢাকার কুট্টিদের মতন কথা, যে কইয়েন না কর্তা, ঘোড়ায় আসবো। তা নওশাদ সিদ্দিকের এই কথাতে তো ঘোড়ায় হাসবে। তো শুনে নেবো নওশাদ সিদ্দিকী কি বলেছেন, এক ঝলক যদি আমাদের কাছে থাকে একটু দেখে নিতে চাইছি, দেখবো। ক্ষমতা দেখিয়ে প্রেশার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? একটু জিজ্ঞাসা করবেন। বললেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? যা অন্যায় আপনারা করেছেন। সরাসরি হুমকি। নওশাদ সিদ্দিকী মুসলিমদের ইজারা নিয়ে বসে আছেন, তিনি যা বলবেন তাই হবে। নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন গিয়েছিলেন? 25 মিনিট ধরে শুধু বলতে এই কথাটা যে আমার এলাকায় উন্নয়ন হচ্ছে না, পঞ্চায়েত দখল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই কথাটুকুর জন্য 25 মিনিট লাগিয়ে দিলেন। কথা তো অন্যরকম শুনছি, যে আপনি কোনো একজন মন্ত্রী বা তৃণমূলের কোনো একজন নেতাকে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবার জন্য, এবং আপনি ছলে বলে কৌশলে এটা চেষ্টা করছেন যে এই সিপিএম বা কংগ্রেসের সঙ্গে থেকে লাভ নেই, বরং যদি কিছু দর কষাকষি করে তৃণমূলের সঙ্গে একটা অ্যালায়েন্স করা যায়, এরকম নাকি কথা ভাসছে, সত্যি মিথ্যে জানি না।
তবে তার পক্ষে সুবিধা হয়। আচ্ছা, আপনি যদি এত বড় হিম্মতদার হন, এত বড় আপনার ক্ষমতা থাকে, তাহলে বসিরহাটে জিতলেন না কেন? কেন ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিলেন না এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? কোথায় গুটিয়ে গেলেন? আপনি নিজে তো দাঁড়াতে পারতেন ডায়মন্ড হারবারে, দাঁড়ালেন না কেন? 7 লক্ষ ভোটে তো হই হই করে জিতে বেরিয়ে গেলেন অভিষেক। হ্যাঁ, তো সেখানে দাঁড়ালেন না কেন? কেন বসিরহাটে আপনি আপনার ক্যান্ডিডেট সেরকম ভাবে দিতে পারলেন না? তার কারণ নওশাদ সিদ্দিকীকে মুসলিম কমিউনিটি আর বিশ্বাস করছে না। ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল যে সিপিএম যতই বড় বড় বাতেলা মারুক, সিপিএম বিজেপির কতগুলো মিল রয়েছে। প্রথম মিলটা হচ্ছে কি, বিজেপির যে মানে প্রতিষ্ঠাতা সেই আরএসএস এর এটা শতবর্ষ 2025, এবং আরএসএস এর সঙ্গে সঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন নাম ছিল, কমিউনিস্টদেরও শতবর্ষ এই 2025। তো আজ অব্দি ওই মুজফ্ফর কাকাবাবু একদম গোড়ার দিনে ছিলেন, তারপরে এতদিন বাদে এসে সেলিম হলেন দলের সেক্রেটারি, তাও মানে পশ্চিমবঙ্গ শাখার। আর সারা ভূভারতে সেক্রেটারি বা বড় ওদের সেক্রেটারিটা হচ্ছে সব থেকে বড় পদ, সভাপতি বলে কিছু নেই, সেক্রেটারি হচ্ছে টপ। লেনিনও সেক্রেটারি ছিলেন, স্টালিনও সেক্রেটারি ছিলেন, দ্যাটস অল। তো সেক্রেটারির পদটা আজ অব্দি মুসলিমদের দিলেন না কেন সিপিএম? আজকে যখন কোণঠাসা হয়ে গেছেন মুসলিম ভোট কাটার জন্য, সেলিমকে কেন নিয়ে আসা হলো? উত্তর আছে কি বিমান বসুর কাছে? আপনারা দুটো পার্টি কি উত্তর দিতে পারবেন? আজ অব্দি আপনাদের পার্টির শীর্ষে কোনো একজন মহিলা গেছেন? একটি মহিলা? আপনাদের দুটি জায়গা থেকেই বলি, না বিজেপির সভানেত্রী কোনো মহিলা হয়েছেন, না দলের সেক্রেটারি হয়েছেন, না অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা প্রধানমন্ত্রিত্ব তো বাদই দিন, বিজেপির কেউ হয়নি। এইবার দয়া রাখেন দিল্লিতে একজন মুখ্যমন্ত্রী করেছেন ঠিকই, ওই অব্দি। আর বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে তো আউট করে দিয়েছেন মোটামুটি ফিচার থেকে। আপনাদের সঙ্গে মহিলাদের আপনারা পাত্তা দেন না। এটা আরএসএস এর রুলস যে তাদের যে সংগঠন, সে সংগঠন হচ্ছে পুরুষতান্ত্রিক সংগঠন। মহিলাদের জন্য কি এটা পরে করেছিল, সেটার এমন কিছু ইম্পর্টেন্সি অ্যাজ সাচ নেই। আপনারা বলতে পারেন যে সিপিএম এ আজ অব্দি কোনো মহিলা তাদের পলিট ব্যুরোর টপ মানে সেক্রেটারি হলেন না? বৃন্দা কারাতকেও এই সাইডে একটা রেখে দিয়েছেন ঠিকই, ওই বৃন্দা কারাতেই ঘুরছে বনবন করে। আর একজন মহিলাকে কি আজ অব্দি দেখা গেছে সিপিএম এর আতুর ঘরে, অর্থাৎ কিনা পলিট ব্যুরো দিল্লিতে? অর্থাৎ তারা মহিলাদেরকে পছন্দ করেন না। দুটি পার্টি, রেজিমেন্টেড পার্টি হচ্ছে কি পুরুষতান্ত্রিক, মহিলাদের উপর তাদের হম্বিতম্বি করা পার্টি, এবং অবশ্যই তাদের যত কিছু কাপ্তানি সবকিছু পুরুষতান্ত্রিক। সেই জন্যই এই দল দুটির এই হাল। তারা মহিলাদের পছন্দ করে না, এবং তাদের অপছন্দটা এমন পর্যায়ে গেছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অটোমেটিক্যালি অপছন্দ করেন। তো সুতরাং এই দুই দলের টেন্ডেন্সি এবং টার্গেট এক, এবং এই ধান্দাতে যে মুসলিম ভোট কাটাতে হবে সেলিমকে দিয়ে হবে না। সেলিম নিজে বুঝেছিলেন যে আমার দ্বারা হবে না, এই জন্য নওশাদ সিদ্দিকীর মতন তথাকথিত এক হুগলির লিডার ঠিক না, ও তো ওই ধর্মযাজকের ভাইপো বেঞ্জে সিদ্দিকী, সে অত্যন্ত ভালো লোক, ওই লালদাড়ি, দেখবেন যে খুব ভালো চমৎকার কথাবার্তা বলেন, আমার সঙ্গে আলাপ রয়েছে, আদন্ত বাঙালি, গেলে আপনাকে মিষ্টি খাওয়াবে। তিনি বলছেন যে না না এসব নাটকবাজি চলছে, নৌশাদ কি বলছে আমার ইন্টারেস্ট নেই, বলেছেন কোট আন কোট, আপনারা দেখে নিতে পারেন। তাহলে মুসলিম কমিউনিটির মধ্যেই কিন্তু একটা বিভেদ, এবং বিভেদের ফলে টুকরো হতে 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 নৌশাদের সঙ্গে এখন মেরে কেটে 1000 খানেক লোক রয়েছে সারা পশ্চিমবঙ্গে, মেরে কেটে। এবং ওই 1000টা লোকের মধ্যে আবার হিন্দু দলিত ফলিতের কিছু লোককে নিয়ে তিনি একটা কমিউনিটি তৈরি করে আইএসএফ বলেছেন। তার দুটি মুখ নওশাদ সিদ্দিকীর। একটি মুখ হচ্ছে গিয়ে তার, তিনি অভ্যন্তরে মানে ঘরের মধ্যে যখন মিটিং করেন তখন হিন্দুদেরকে তুলোধনা করেন, আর পাবলিকলি যখন যান তখন তিনি অসাম্প্রদায়িক হয়ে যান, মানে কমিউনাল চেহারাটাকে বদলে তিনি সেকুলার হয়ে যান। তো এই হচ্ছে কি তার চরিত্র, যে ভারতবর্ষের বুকে আজকে এন্টায়ার মুসলিম সমাজ বিজেপির কাণ্ড কারখানাতে, বিজেপি কারণ দেখুন বিজেপি কেন্দ্রে যে মন্ত্রিসভা আছে একটাও মহিলা নেই, যে কজন এমপি আছে একটাও মহিলা নেই, ইদানিং কালে যে কজন জিতেছে একটাও মহিলা নেই দিল্লির এনাকে বাদ দিয়ে, সেরকম মুসলিম নেই
মহিলা বলছি, মুসলিম নেই, একটা মুসলিম নেই, মহিলা আছে, বেগো পার্ডন। আপনারা দেখুন যে বিজেপির সাংসদ থেকে বিধায়কদের মধ্যে একটি মুসলিম কোথাও নেই, কোথাও নেই। কেন? তো সেই মুসলিম ঘৃণার জায়গা থেকে তারা কোণঠাসা হয়ে রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ সিপিএমও একই পথের পথিক হচ্ছে, এবং নৌশাদ সিদ্দিকী তাদের বোর্ডে, আবার কেউ কেউ বলে বিজেপির এজেন্ট। যেভাবে ওই হায়দ্রাবাদের ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, গোপ নেই, তিনি যেমন বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দাঁড় করিয়ে বিহারে, উত্তরপ্রদেশে ভোট ভোগের কাছে দিয়েছেন, হ্যাঁ, আসাদুদ্দিন ওয়েসি, সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নাকি তিনি আসছেন, এসে কাজকলা করবেন। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানরা না খুব একাট্টা। একবারই তারা ভুল করেছিল জীবনে, সেটা 2019। সে ভুলের মাসুল এখনো তারা দিচ্ছে। হিন্দুদের কথা বলছি, যে অতিরিক্ত হিন্দু হয়ে গিয়ে তারা 18 জনকে পাঠিয়ে দিয়েছিলেন, তাড়াতাড়ি করে সেটাকে আবার রেকটিফাই করে আবার দেখা গেল যে পরবর্তী অধ্যায় 12 জনে নেমে গেছে, এবং তারপর উপনির্বাচন সবকটিতে পরাজিত হয়েছে। এখন এই মুহূর্তে তাদের এক্সিস্টেন্স কিছু নেই, ওই সিপিএম এর ভোটটা নিয়ে 32-33% ভোট আছে। তো এই দম নিয়ে নৌশাদ সিদ্দিকী তিনি বললেন যাদবপুর নিয়ে, যে যাদবপুরের ঘটনা খবরদার, আরেকবার আমরা শুনে নিতে চাই ঠিক কি বলেছেন। যাদবপুরের ঘটনায় হুমকি দিয়েছেন, এবং প্রথম কোন ইউনিভার্সিটির কথাটা বলেছেন ভালো করে শুনে নিন। আবারও আপনাদেরকে বলছি যে ভালো করে শুনে নিন কোন ইউনিভার্সিটির কথাটা বলেছে, শুনবো। দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? একটু জিজ্ঞাসা করবেন। বললেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? যা অন্যায় আপনারা করেছেন, ক্ষমতা দেখিয়ে। আস্পর্দাটা বুঝুন। তিনি বলছেন আলিয়া বিশ্ববিদ্যালয়, প্রথম নামটি বলেছেন ইসলামিক একটি ইউনিভার্সিটি। ওনার ক্ষমতা আছে আলিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে গিয়ে যাদবপুরের সঙ্গে অ্যামালগামেট করে হুজ্জুতি করা? তিনি বলেছেন কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। এখনো পর্যন্ত যতগুলো, তিনি বলছেন ডায়ালগে বসতে, এখনো পর্যন্ত যে কটি অনুষ্ঠান হয়েছে, যতগুলো খারাপ কথাবার্তা হয়েছে, এরকম থ্রেট কেউ দিয়েছে? এটা তো আমি থ্রেট হিসেবে ধরে নিচ্ছি। আমি মুসলিম কমিউনিটির কাছে এটার বিচার চাই, যে নৌশাদ সিদ্দিকীর এত বড় স্পর্ধা হয় কি করে যে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে টেনে আনলেন, যে সেটা যেহেতু ইসলামিক একটা ইউনিভার্সিটি বলে নৌশাদ সিদ্দিকীর কি সম্পত্তি সেটা? তিনি যা মনে করবেন তাই করবেন, যা মুখে আসবে তাই বলবেন। সুতরাং এই যে ধর্মের কল বাতাসে নড়ে, দুটি ধর্মের জায়গা থেকেই বলছি, অতিরিক্ত হিন্দুত্ববাদের চাপে পড়ে আজকে কিন্তু এই তাপসী মণ্ডল দল ছেড়লেন এবং বললেন যে আমার এলাকার মুসলিমরা ডিপ্রাইভ হচ্ছে, আমি বিজেপির বিধায়ক হওয়ার ফলে দলটা করব না। তার নীতিবোধ আছে, তাকে থ্যাঙ্কস জানাই। আর দল ভেঙেছে বলে পাল্টিবাজ বলা হচ্ছে, যেটা শুভেন্দুবাবুরা বলছেন। তা শুভেন্দুবাবু কি করেছেন? শুভেন্দুবাবু কতগুলো দল করেছে, তিনি তো একসময় আরএসএস করেছেন বলে তিনি দাবি করেন। তাহলে আরএসএস করেছেন, তারপরে তিনি কংগ্রেস করেছেন, তারপরে তিনি তৃণমূল করেছেন, তারপরে তিনি বিজেপি করেছেন। 4টে দল। তা 4টে দল যদি তিনি করে থাকেন, তাহলে তাপসী মণ্ডল এখনো পর্যন্ত 3টে দলের মধ্যে রয়েছে, সিপিএম, বিজেপি, এখন তৃণমূল। 4-এ যখন যাবে তখন আপনার সঙ্গে লড়াই করা যাবে। নিজেরা আপনারা দল পাল্টি করবেন নিজেদের সুবিধার্থে, সেটা ইডি সিবিআই এর ভয় হোক আর যে কোনো কারণেই হোক, আরেকজনকে সমালোচনা করেন কোন স্পর্ধায়? ফলে হিন্দুত্ববাদের দিকে যেমন ধর্মের কল বাতাসে নড়ে, তারা দেখিয়ে দেবে। এবং ও চ্যালেঞ্জ করেছে যে হলদিয়াতেও কি করে যেতে দেখবে। আমিও বলছি এখান থেকে যে কি করে তাপসী মণ্ডল জিতে আসতে হয়, সেই ধর্মের কল কিন্তু বাতাসে নড়ছে, তার প্রতিফল পাবে। একই সাথে হিন্দুর জায়গা থেকে মুসলিম সমাজের দিকে সুইচ করে বলি যে আজকে রমজান মাসে এত বড় কথাটি তিনি বললেন যে দেখিয়ে দেবো, কি করে বেরোয় দেখিয়ে দেবো। নওশাদ, তুমি একটা মুসলিম বন্ধুকেও তোমার পাশে পাবে না এইসব মস্তানি করতে, কারণ তারা জানে যে ইকরামি চলছে যাদবপুরে। সুতরাং তুমি উস্কানিমূলক যে কথাগুলো বলছো, হয় সেটা সিপিএম এর কথা, অথবা সেটা বিজেপির কথা, অথবা তাদের দুজনের কথা তুমি বলছো। ইউ আর জাস্ট আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেম। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ধুরন্ধর পলিটিশিয়ান খুব কম আছে। তোমার সঙ্গে গল্প করেছেন, তোমার কথাটা শুনেছেন, মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, কারণ তার তোমার মতন নেতার প্রয়োজন নেই। তোমরা সাইড লাইনে যাও, আগামী নির্বাচনে তুমি জিততে পারবে না নৌসাদ। বরং গুরু শুভেন্দুর এলাকায় কোথাও দাঁড়ানো যায় কিনা চেষ্টা করো, কিন্তু ওখান থেকে আর জিততে পারবে না, ভাঙর পাল্টে হয়ে গেছে। শেষ করছি, উৎসবে মুখরিত থাকুন, ভালো থাকুন, নমস্কার, আদাব।